হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। এনআইএস ডিএলএড নিয়ে তিনটো বড় আপডেট আছে, বিশেষ করে ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে। তার আগে কিছু জিনিসটা আমি আপনাদেরকে জানাতে চাই। অনেক এমনি এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট ওরা আছে কি অন্য ক্যান্ডিডেট আমি জানি না, আমার ভিডিও কমেন্ট করে বলছে কি 1.5-2 বছর থেকে কেস চলছেই, আপনারা কি করছেন। তো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি শুধু এনআইএস ডিএলএড রিলেটেড ভিডিওটা করি, আর এনআইএস ডিএলএড পক্ষে যে ডকুমেন্টগুলোটা ছিল সেটা আমি আপনাদেরকে সামনে রেখেছি। এর থেকে বেশি আমার খুব বেশি রোল না। আমি কোনো এনআইএস ডিএলএড লিডার নই, আমার কোনো এনআইএস ডিএলএড লিডের সাথে কোনো ডাইরেক্ট সম্পর্কই নেই। আমি শুধুমাত্র ডকুমেন্ট রিলেটেড যা এনআইএস ডিএলএড পক্ষ ছিল সেই ডকুমেন্টটা আমি আপনাদেরকে সামনে রেখে দিয়েছি। অনেক লিডাররা সেই ডকুমেন্টটাকে ইউজ করে সুপ্রিম কোর্ট হোক নাহলে হাইকোর্ট হোক এনআইএস ডিএলএড পক্ষে জাজমেন্টটাও নিয়ে এসেছে। কোনো স্টেটে প্রবলেমটা হচ্ছে, তো সেই প্রবলেমগুলোটাও আশা করছি খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। কিন্তু আমি সেই প্রবলেমটাকে সলভ করব, আর কেন এই এনআইএস ডিএলএড মামলা 1.5 থেকে 2 বছর হয়ে গেছে তারপরেও কোর্টে আছে সেটা আমি বলতে পারবো না। অনেক ক্যান্ডিডেট আমার পুরো আমি শিওর আছি কি সেই ক্যান্ডিডেটগুলোরা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট না, কারণ যদি ওরা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট হতো তাহলে ওরা বুঝতেই পারছে আমি এনআইএস ডিএলএড জন্য কী করেছি। আমি প্রত্যেকটা ডকুমেন্ট, যে ডকুমেন্টটা এনআইএস ডিএলএড পক্ষে ছিল সব ডকুমেন্টগুলোটা আপনাদের সামনে রেখেছি। কি করে আমি সেই ডকুমেন্টগুলোটা কালেক্ট করেছি সেটা আপনাদেরকে আমি জানাতে পারবো না। যাই হোক, যারা এক্ষুনি ভাবছে কি এনআইএস ডিএলএড করে আমাদেরকে অনেক সমস্যা হচ্ছে, এই কেসটা কখন মিলবে সেটা একটা ফিক্স ডেটটা আমি জানিয়ে দেবে সেটা আমি বলতে পারবো না, কারণ এই পুরো মামলাটা কোর্টে আছে। কোর্ট কখন কি জাজমেন্ট দেবে সেটা আমি বলতে পারবো না। সুপ্রিম কোর্ট যখন জাজমেন্ট এনআইএস ডিএলএড পক্ষে দিয়েছে, তারপরেও যদি স্টেট গভর্নমেন্ট প্রবলেম করছে তো সেই সময় আমার হাতে কিছু নেই। যা করবে কোর্টই করবে, আর কোর্ট কখন কোন কেসটাকে লিস্টিং করবে, কোন কেসটা কখন হিয়ারিং হবে, কোন কেসে কখন জাজমেন্টটা আসবে সেটা একমাত্র শুধু কোর্টই বলতে পারবো, আমরা বলতে পারবো না। যারা এই এনআইএস থেকে এনআইএস ডিএলএড থেকে যারা রিলেটেড ভিডিও করছে তারাও কিছু বলতে পারবে না। যদি কেউ ভাবছে কি এই কোর্সটা করে আমাদেরকে অনেক সমস্যা হচ্ছে, আপনারা রেগুলার ডিএলএডটা করেন, আপনাদেরকে কেউ হাত ধরে বসে রাখতে বলিনি তো। যদি আপনারা ভাবছেন না আমাদের এই ডিগ্রিটাই ভ্যালিড হয়ে যাবে, তাহলে সেইটা পুরোপুরি আপনাদের কল, আমি এখানে কিছু করতে পারবো না। যা আমি শুধু আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই, এই ডিগ্রি রিলেটেড যা আপডেট থাকে সেইগুলোটা আমি আপনাদেরকে দিয়ে দিই। এখানে যা মেন পয়েন্টগুলোটা আছে সেটা হলো 11 তারিখে গুয়াহাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এনআইএস ডিএলএড ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে একটা মামলা লিস্টিং হয়ে গেছে। এই একটা হেয়ারিং অলরেডি এই কেসে হয়ে গেছে, তার ভিডিওটা অলরেডি আমি নিজে ইউটিউবে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এর পরবর্তী হেয়ারিংটা হলো 11 নভেম্বর 2025-এ, আর যা ভার্বালি জাজমেন্ট দেওয়া হয়েছিল লাস্ট হেয়ারিংয়ে সেখানে জাজ সাহেব পরিষ্কারভাবে জানিয়েছিল 11 তারিখে এই মামলাটাকে প্রথম সিরিয়াল নম্বরে রাখতে হবে, মানে যে সময় এই কোর্ট প্রসিডিংটা চালু হবে 11 তারিখে প্রথম কেস হেয়ারিংটাই হবে এনআইএস ডিএলএড নিয়ে। এই মামলাটা ডিভিশন বেঞ্চে গিয়েছে, সিঙ্গেল বেঞ্চে এনআইএস ডিএলএড হেরে গিয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে গুয়াহাটি আসামে অনেক প্রবলেম হচ্ছে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদেরকে। তারপরে সিঙ্গেল বেঞ্চ থেকে যখন এনআইএস ডিএলএড হেরে গেছে সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চে কেস ফাইল করা হয়েছে। তো 11 তারিখে দেখা যাক কি হচ্ছে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে। এর সাথে সাথে আরও দুটো কেস আপডেটটা হলো, সেটা হলো 12 নভেম্বর 2025-এ এনআইএস ডিএলএড রিলেটেড আবার একটা মামলা আছে, সেটা হলো ডুবল ডিগ্রি। যদি আপনারা আমার ওই চ্যানেলের ভিডিওটাও সেই হেয়ারিংগুলোটাও আমি অলরেডি আপলোড করে দিয়েছি ডুয়াল ডিগ্রি রিলেটেড, যেখানে প্রথমবার আমি দেখেছি যেখানে ডাইরেক্ট প্রাইমারি বোর্ড হোক নাহলে গভর্নমেন্ট হোক এনআইএস ডিএলএড পক্ষেই সাবমিশন দিয়েছে। এই ডুয়াল ডিগ্রি মামলা যাদের পাশে বিএড ডিগ্রিও ছিল আর যাদের পাশে এনআইএস থেকে ডিএলএড করা ছিল, এমনি ক্যান্ডিডেট যারা বলছে কি ওরা শিফট করে বিএড থেকে ডিএলএড ডিগ্রিটা আবার ডিএলএড ডিগ্রিটা নিয়ে 2022 রিক্রুটমেন্টের প্রসেসে পার্টিসিপেট করিয়েছে। যখন সুপ্রিম কোর্ট থেকে একটা জাজমেন্ট দেওয়া হয়েছিল কি বিএডরা প্রাইমারি টিচারের জন্য এলিজিবল নেই, তারপরে ওরা নিজের ডিগ্রিটাকে শিফট করেছে। তাই নিয়ে একটা মামলাটা আবার কলকাতা হাইকোর্টে করা হয়েছে। সেই হেয়ারিংয়ে প্রাইমারি বোর্ড এনআইএস ডিএলএড পক্ষেই সাবমিশন দিয়েছে কি এই ডিগ্রিটা পুরোপুরি একটা ভ্যালিড ডিগ্রি, আর সুপ্রিম কোর্ট অলরেডি এই ডিগ্রিটাকে ভেরিফাই করে দিয়েছে। তার কিছু একটা পার্ট যেখানে কনফিউশন ছিল জাজ সাহেবকে, তাই জন্য এই মামলাটা আবার 12 তারিখে হেয়ারিংয়ের জন্য কলকাতা হাইকোর্টের লিস্টিং আছে। সিঙ্গল বেঞ্চে জাস্টিস স্বগত রায় ভট্টাচার্য বেঞ্চে সেই মামলাটাও অলরেডি লিস্টিং হয়ে গেছে। 12 তারিখে তার কেস হেয়ারিংটা হবে। 13 তারিখে আবার একটা মামলা আছে, সেইটা 2022 টিচার রিক্রুটমেন্টের জন্য, সেইটা ডাইরেক্ট
ডাইরেক্ট NISDL রিলেটেড নয়, কিন্তু ইনডাইরেক্টলি তার এফেক্টটা 2022 NISDL ক্যান্ডিডেট উপরে আমরা দেখতে পারবো। কারণ এই কেসে যা আমি বলছি, যে কেসটা 13 তারিখে হেয়ারিং আছে, তার কেসে যা মূল ব্যাপারটা হলে সেখানে প্রাইমারি বোর্ড ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি বলছে কি যারা 20-22 রেগুলার ডিএলএড আছে শুধুমাত্র তাদেরকে রিমেনিং যা 2500 পোস্ট আছে তাদের মধ্যে ওদেরকে চাকরি দিতে হবে। কিন্তু যারা এগেনস্টে আছে, মানে আলমগীর স্যার বলছেন কি না, এরকম হতে পারে না, যারা কাট অফ থেকে বেশি যারা মার্কস পাবে তাদেরকেই রিমেনিং পোস্টে চাকরি দিতে হবে। তাহলে যদি শুধুমাত্র 20-22 রেগুলার ডিএলএডদেরকে চাকরি দিলে অন্য ক্যান্ডিডেট যেমনি NISDL হোক না হলে অন্য রেগুলার ডিএলএড হোক তাদের জন্য জাস্টিস হবে না, কারণ কাট অফ মধ্যে যারা যারা আসবে তাদেরকেই চাকরি দিতে হবে, এমনি একটা দাবি করা হয়েছে। তো এই তিনটে মামলা পরপর ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি NISDL রিলেটেডই আছে। প্রথমটা আমি আবার বলে দিচ্ছি, 11 তারিখে যা মামলা ডিভিশন বেঞ্চে হেয়ারিং জন্য লিস্টিং হয়েছে সেটা হলো গুয়াহাটি হাইকোর্ট। সেখানে ডাইরেক্টলি ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে মামলা করা হয়েছে। সিঙ্গল বেঞ্চ থেকে NISDL হেরে গেছে, তারপরে সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চে কেস ফাইল করা হয়েছে। প্রথম যা হেয়ারিংটা হয়েছে সেটা দেখে আমি 100% বলবো না, কিন্তু 50-50 চান্সেস আছে কি NISDL সেখান থেকে যেরকম সিঙ্গল বেঞ্চ থেকে NISDL अगेंस्टे যা জাজমেন্টটা দেওয়া হয়েছিল গুয়াহাটি হাইকোর্ট থেকে, তার মধ্যে অনেক কিছু আমরা চেঞ্জেসটা দেখতে পারবো ডিভিশন বেঞ্চে। সেকেন্ড যা 12 তারিখে যা কেস হেয়ারিংটা হবে সেটা হলো ডুয়াল ডিগ্রি। অনেক ক্যান্ডিডেট এমনি আছে যাদের বিএডও ছিল আর NIS থেকে ওদের ডিএলএড করা ছিল, কিন্তু 2022 সালে যখন ওরা ফর্ম ফিল আপ করেছিল সেই সময় বিএডটা পুরোপুরি এলিজিবল ছিল প্রাইমারি টিচার জন্য, তাই জন্য ওরা বিএড সার্টিফিকেটটা দেখে 2022-এ ফর্ম ফিল আপটা করিয়েছিল। কিন্তু পরে যখন বিএড দেখে প্রায় সুপ্রিম কোর্ট থেকে বাদ দেওয়া হয়েছে প্রাইমারি টিচার রিকমেন্ড, তারপর ওরা নিজের ডিগ্রিটাকে সুইচ করেছে NISDL থেকে। তাহলে সেই নিয়ে একটা মামলা 12 তারিখে আছে, সেই হেয়ারিংটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি, যেখানে 90% আমি প্রাইমারি যা হেয়ারিং হয়েছে সেখানে দেখে আমরা বলতে পারবো কি NISDL যাদের ডিগ্রি আছে তাদের কোনো সমস্যা হবে না 2022 টিচার রিকমেন্ডে। শুধুমাত্র ওদের একটাই সমস্যা ডকুমেন্ট ভেরিফিকেশান। আর এই কেসে 12 তারিখে যা হেয়ারিং হয়েছে 1.5 বছর মধ্যে এইটা প্রথমবার আমি দেখছি কি প্রাইমারি বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রথমবার NISDL পক্ষেই সাবমিশন দিয়েছে, যে হেয়ারিংটা আমরা 12 তারিখে আবার দেখব। এর সাথে সাথে 13 তারিখ আবার একটা 2022 টিচার রিক্রুটমেন্টে মামলা করা হয়েছে, সেই মামলাটা 13 তারিখে লিস্টিং হয়েছে, যার মূল বিষয়টা হলো কি যা রিমেনিং 2500 পোস্ট আছে তার মধ্যে কারা কারা চাকরি পাবে। তার মধ্যে যা ক্লেম করছে 20-22 রেগুলার ডিএলএডরাও ক্লেম করছে কি এই সিটটা আমাদের জন্য রাখানো হয়েছিল, তাই জন্য আমাদেরকে এই চাকরিটা দেওয়া হোক। ওর সাথে সাথে NISDLরা আছে তাদেরকেও একটাই দাবি, আমরা সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্টটা নিয়ে এসেছি, আমাদেরকে চাকরি দেওয়া হোক। এর সাথে সাথে যারা রেগুলার ডিএলএড নর্মাল রেগুলার ডিএলএড 20-22 ছাড়া বলছে কি আমরা কেন এই 2500 প্লাস পোস্ট থেকে বাদ দেবো, যারা মেরিট লিস্টের মধ্যে আসবে তাদেরকে চাকরি দেওয়া হবে, যাদের মেরিট লিস্ট থেকে বাইরে চলে যাবে তাদের চাকরি দেওয়া হবে না। তা এমনি কিছু একটা দাবি দেওয়া হচ্ছে। এর সাথে সাথে 2022 টিচার রিক্রুটমেন্ট এমনি 301 জন এমনি ক্যান্ডিডেট আছে যারা প্রশ্ন ভুল মামলা নিয়ে অলরেডি কলকাতা হাইকোর্টে একটা কেস চলছে, ওদেরকে দাবি আছে কি যদি আমরা এই কেসটা জিতে গেলে আমাদের হাতেতে কিছু আমরা পাবোই না এই 2022 টিচার রিক্রুটমেন্টে। তাহলে 301টা পিটিশনার আছে যারা এমনি দাবি দিচ্ছে কি এই 2500 প্লাস সিট মধ্যে আমাদেরকেও চাকরি দেওয়া হোক, নাহলে যতদিন এই মামলাটা প্রশ্ন ভুল মামলাটা কলকাতা হাইকোর্টে চলছে ততদিন এই পুরো অর্ডারগুলোটাকে রিজার্ভ রাখা মানে সিটগুলো রিজার্ভ রাখা হোক। তো অনেক কিছু চলছে এই 2022 টিচার রিক্রুটমেন্টে। এর মাঝখানে যা আপডেটটা আমরা পেয়েছি নতুন রিক্রুটমেন্ট জন্য নতুন গ্যাজেটটাও চলে এসেছে, তার ভিডিওটা অলরেডি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আর আমরা খুব আশা করছি এই নভেম্বর মাসের মধ্যেই নতুন রিক্রুটমেন্ট জন্য ফুল অ্যাডভার্টিজমেন্ট আর ফর্ম ফিল আপ ডেটটাও আমরা দেখতে পারবো। 2022 টিচার রিক্রুটমেন্টে অনেক কিছু জটিলতা আছে, তো আমি আশা করছি যদি এই ডকুমেন্টগুলোটা কমপ্লিট নাও হলে নতুন ফুল অ্যাডভার্টিজমেন্ট আর ফর্ম ফিল আপ ডেটটা আমরা নভেম্বর মাসেই পেয়ে যাব, কারণ বোর্ডও নিজে চিন্তা ভাবনাও আছে কি এই যা 2022 টিচার রিক্রুটমেন্টে কখন সে সলভ হবে, পুরোপুরি মামলাটা কখন পুরোপুরি যা কেস করা আছে সেইটা কখন সলভ হবে সেইটা কেউ বলতে পারবে না। তাই জন্য যেমনি এই রিক্রুটমেন্টগুলোটা যেরকম চলছে 2022 টিচার রিক্রুটমেন্টটা সেরকমই চলুক, নতুন ভ্যাকেন্সিটা যা ক্রিয়েট করা হয়েছে তাদের জন্য নতুন করে আবার ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশনটা খুব তাড়াতাড়ি স্টার্ট করতে পারে প্রাইমারি বোর্ড। গ্যাজেটগুলোটাও আমি
কালকে দেখিয়ে দিয়েছি 18 তারিখ অবধি টাইম আছে। যারা যদি কেউ চ্যালেঞ্জ করতে কোনো গ্যাজেটে কোনো ডিসপিউট থাকলে আপনারা ওখানে গিয়ে চ্যালেঞ্জ করতে পারেন। নাহলে 3 তারিখে সেই গ্যাজেট প্রাইমারি গ্যাজেটটা পাবলিশ হয়েছে ড্রাফট অ্যামেন্ডমেন্টটা, আর 18 তারিখ পরে সেই ড্রাফট অ্যামেন্ডমেন্টটা পুরোপুরি অ্যামেন্ড যদি হয়ে গেলে নতুন রিক্রুটমেন্টটা চলে আসবে। মাঝখানে টিচার রিক্রুটমেন্টের জন্য কোনো নতুন আপডেটটা থাকলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।